আত্মসমর্পণ নয় গ্রেপ্তার। এবার বিডিওকে গ্রেপ্তারের সুযোগ। প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলেও গ্রেপ্তার। আদালতে আবেদন জানাতে পারবে পুলিশ। আসুন বিস্তারিত জানি। অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, আর মাত্র 13 ঘন্টা হাতে, কি করবেন বিডিও সেটা অবশ্যই আগামীকাল জানা যাবে। যদি তিনি আত্মসমর্পণ করেন তাহলে কিভাবে পুলিশ প্রসিড করতে পারে, আর যদি না করেন তাহলেই বা কি রয়েছে? তো সুপ্রিম কোর্টের ডেডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ 13 ঘন্টা মাত্র বাকি। তার মধ্যে বিডিও প্রশান্ত বর্মন তাকে কিন্তু ইতিমধ্যে আত্মসমর্পণ করতে হবে, এবং আত্মসমর্পণ করলেই তাকে কিন্তু গ্রেপ্তার যে করা হবে একেবারে এক প্রকার নিশ্চিত। তার কারণ পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিধান আদালতে এসিজিএম যেখানে অর্থাৎ জিআরওকে গোটা বিষয়টি জানানো হয়েছে, এবং বলা হচ্ছে তিনি যাতে যখন কোর্টে আসলেই সঙ্গে সঙ্গে তাকে যাতে কোর্ট রিকভ করা হয়, অন্যত্র তারা কিন্তু একেবারে পরবর্তী ক্ষেত্রে ফুল টাইম পিসির আবেদন জানাতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনটাই তারা জানাচ্ছে। অর্থাৎ যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রে আগামীকাল তাকে আদালত দ্বারস্থ হতে হবে। না হলে কি তার বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ যে নেবে সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে। বেশ, এবার উত্তর দিনাজপুরের ছবি। ইটাহারে শুনানি কেন্দ্রে তাণ্ডব। ইটাহারে বাঁশ লাঠি নিয়ে শুনানি কেন্দ্রে চড়াও। উত্তর দিনাজপুরের ইটাহার হাই স্কুলে ভাঙচুর। ইটাহারে শুনানি কেন্দ্রে আক্রান্ত আরো স্ত্রীকে এসআইআর নোটিশে স্বামী আত্মঘাতী বলে অভিযোগ। মৃত্যুর খবর ছড়াতেই তুমুল উত্তেজনা শুনানি কেন্দ্রে। আমাদের ইটাহারে ভদ্রলোক সুসাইড করলো এসআইআরের আতঙ্কে। তার স্ত্রীর নামে নোটিশ এসেছিল, পরিবারের নামে নোটিশ এসেছিল, আতঙ্কে আত্মহত্যা করলো। আমরা তীব্র নিন্দা বিক্ষোভ জানাচ্ছি। তার আগে তাদের গ্রামবাসী ক্ষোভে বিরক্ত হয়ে এসআইআরের উপর বারংবার হয়রানি করে মানুষকে শেষ পর্যায়ে নিয়ে গেছে। তার জন্য তারা কিছু ক্ষোভের বই প্রকাশে কয়েকজন কিছু স্কুলের চেয়ার আর কয়েকটি বেঞ্চ ভাঙচুর করেছিল। আইনের পথে চলবে। আমরা কাউকে এই ধরনের কোনো উস্কানিমূলক প্ররোচনামূলক কাজ আমরা করি না। আমরাও গণতান্ত্রিকভাবে তীব্র প্রতিবাদ ইটাহারের মানুষের জন্য। এই লড়াই সংগ্রাম রাজপথে আমার জারি থাকবেই। এসআইআর শুনানির নোটিশে আতঙ্ক, এর জেরে একাধিক মৃত্যুর অভিযোগ, আর নানা জায়গায় শুনানি হয়রানির অভিযোগ তো আছেই। বছর 50-এর খালেদা বিবি দক্ষিণ 24 পরগনার কুলপির বাসিন্দা। বুধবার মারা যান। পরিবারের দাবি এসআইআর শুনানির আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। 3 দিন আগে শবন থেকে বলছে আমার ভয় লেগেছে, আমার তো সব মেরে ফেলে তুলে দেবে এখান থেকে বলে কদিনের মনটা ভাত থাকে। বাধাতে ঘুরে এসে বিষ খেয়ে মারা গেছে ওই এসআইআরের জন্য। এই নোটিশটা এসে সেখান থেকে টেনশন চলছে। উত্তর দিনাজপুরের ইটাহারের চান্দু সরকার। পরিবারের দাবি তার বউকে বৃহস্পতিবার শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্ক। তার বর চান্দু আত্মহত্যা করেন। আজকে ওর নোটিশ ছিল না, ওর বউয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য এর তো ভুল নাই, ওর বউয়ের ভুল ছিল। এসআইআর আতঙ্কে মারা গেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এখানকার শামসুন বিবি। বুধবার রাতে তিনি মারা যান। পরিবারের দাবি এসআইআরের শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। ওনার বাড়িতে 3 জনের নোটিশ এসছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। কেউ মাধ্যমিক পাস করেনি, যেভাবে নির্বাচন কমিশনের নির্দেশ সেভাবে তাদের ডকুমেন্টস নেই। তারা একটু হতাশাই ছিল। ভোটার অধিকার তারা নাম থাকবে কিনা এই বিষয়ে উনি খুব চিন্তিত ছিলেন। এই আতঙ্কেই উনি গত হয়েছেন।
ইনি জিন্নাত আমান খাতুন, দক্ষিণ 24 পরগনার মগরাহাট 1 নম্বর ব্লকের আইআরও। বুধবার বানেশ্বর হাই মাদ্রাসার এসআইআর শুনানির কাজ করছিলেন। এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আচমকাই অজ্ঞান হয়ে যান জিন্নাত। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ বলে দাবি। হিয়ারিং এর সময় মানে কি আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো, অনেক রকম কোয়েশ্চেন করা হচ্ছিল ওনাকে, কিন্তু উনি কি উত্তর দেবেন? উনি তো এর ফিউচারটা কি করে বলবেন? উনি জাস্ট হিয়ারিং নিতে বলা হয়েছে, উনি হিয়ারিং নিচ্ছে। এত প্রেশার আসছে চারিদিকে, বিভিন্ন রকম কৈফাত হেনতানা, প্রেশারটা উনি আর সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যান। মানসিক প্রেশারটা প্রচুর এখনো অবজারভেশন আছেন। আমাকে খালি বলছেন যে আমি চাকরি করব না, এত প্রেশার নিতে পারবো না, আমি চাকরি রিজাইন দিতে চাই। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হীরালাল দলুই ঠিকমতো হাঁটতে পারেন না। বৃহস্পতিবার তিনিও যান এসআইআর শুনানিতে। ওই নাম টাম ভুলের জন্য আর ওই নাম সংশোধন করার জন্য আসছিলাম আর কি। হ্যাঁ স্যার হিয়ারিং ছিল, বিশাল কষ্ট। ওই হ্যান্ডিক্যাপ গাড়ি নিয়ে এসেছিলাম আর কি। দোতলায় বিশাল কষ্ট, ওই লাঠি ধরে আসছি। হ্যাঁ বিশাল সমস্যা এই গাড়ি। এসআইআর শুনানিতে লম্বা লাইন। এ ছবি উত্তর 24 পরগনার আমডাঙ্গা ব্লকের বিডিও অফিসে। এখানে শুনানির লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। হিয়ারিং এর লাইনে এসেছিল, সেখানেই অসুস্থ। এখন কি অবস্থা? এখন তো হসপিটালে নিয়ে গেছে, এখানকার লোকেরা সহযোগিতা করলো, করে হসপিটালে নিয়ে গেছে। এখন বলে হাওড়া জগৎবল্লভপুরের বিডিও অফিসেও শুনানির লাইনে দাঁড়িয়ে এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। 60-এর ঊর্ধ্বে বয়স, সকাল থেকে লাইন টেনে টেনে লাইনে থাকাকালীন হঠাৎ মাথা ঘুরে যায়। মাথা ঘুরে যাওয়ার পরে ওখান থেকে আমরা জল টল দেওয়া হয় ওনাকে। কিন্তু এই বৃদ্ধ বয়সে মানুষকে হ্যারাসমেন্ট, কেন্দ্র সরকার যেভাবে একটার পর একটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য আজকে মানুষের এই দুর্ভোগ। নিউজ 18 বাংলা। এসআইআর আতঙ্কে মৃত্যু, হিয়ারিং এ চূড়ান্ত হয়রানির অভিযোগ ফের সরব মুখ্যমন্ত্রী। কলকাতা বইমেলার উদ্বোধনে কমিশনের বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের লেখাতেও প্রতিবাদ। এবারের বইমেলায় মুখ্যমন্ত্রীর বই প্রকাশ, এসআইআর 26-26। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক ডিসক্রিপেন্সি কোনোদিন ছিল না এসআইআর। একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ড্রাফট লিস্ট, ফাইনাল লিস্ট বেরোবার পরেও যাদের এখনো বঞ্চিত হয়েছেন, পাননি, তারা যাবেন। আগের নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতেন কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগেই ঠিক করে দিচ্ছেন কাকে নিয়ে আসবেন। মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, এটা হতে পারে না।